আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। না না ভাই, তার কোনো দরকার নেই। আমার 100% বিশ্বাস হয়ে গেছে যে তুমি আমার অনলি ভাই। আই মিট ইউ ভাই। কথাটা আবির আদিত্যকে গিয়ে জড়িয়ে ধরল। আদিত্য আবিরকে হালকা করে জড়িয়ে বলল, আই মিট ইউ টু। তারপর আবিরকে ছাড়িয়ে নিয়ে বলল, কেমন আছিস? কবে এসেছিস তোরা লন্ডন থেকে? আজই এসেছি ভাই, এয়ারপোর্ট থেকে সোজা তোমার কাছে এসেছি। তো শেষমেশ লন্ডন তোর উপর বিরক্ত হয়ে তোকে লাথি মেরে পাঠিয়ে দিল, তাই না? আবির অ্যাটিটিউড নিয়ে বলল, কি যে বলো না ভাই, আমাকে পাঠানো তো দূরের কথা, লন্ডনের মেয়েরা পারলে আমাকে ওদের পার্সেলের ভেতরে রেখে দেয়। তুমি জানোই তো আমার চান্স থেকে কেউ বাঁচতে পারে না। আল্লাহ যে কেন এত হ্যান্ডসাম বানালো আমাকে, নিজেকে বাঁচিয়ে রাখা অনেক কষ্টকর হয়ে যায়, বুঝেছো? উফ, কেন যে আমি এত সুন্দর। আবিরের চাপাবাজি দেখে আদিত্য আর বিহান হেসে দিল। নূর এখনো বিস্ময় নিয়ে তাকিয়ে আছে আবিরের দিকে। এবার আবিরের নজর পড়ল নূরের দিকে। আদিত্যের বিয়ের সময় আবির লন্ডনে ওর ফ্যামিলির সাথে বেড়াতে গিয়েছিল। আদিত্য ফোনে সবটা বলেছিল, তবে নূরের কোনো ছবি দেখায়নি। বলেছিল যখন দেশে আসবে তখন সরাসরি দেখবে। আবির কপাল কুঁচকে মাথাটা একটু নিচু করে নূরের দিকে ঝুঁকে গেল। নূর সেটা দেখে আদিত্যের পিঠের দিকে লুকাতে লাগলো। আদিত্য সেটা দেখে মুচকি হেসে নূরের হাত ধরে আস্তে করে সামনে নিয়ে এলো। আদিত্য নূরের দিকে তাকিয়ে বলল, নূর, ও হলো। আদিত্যের কথা শেষ হওয়ার আগেই আবির এক হাত তুলে আদিত্যকে থামিয়ে দিয়ে বলল, নো ভাই, আমি নিজেই পরিচয় দিচ্ছি। আদিত্য শুধু মুচকি হাসল, যার অর্থ ঠিক আছে। আবির নূরের দিকে হালকা ঝুঁকে বলল, তুমি হলে নূর ভাবি, তাই না? তুমি জানো আমি কে? নূর মাথা দুই দিকে নাড়িয়ে বোঝালো, না, সে জানে না। নূর জিজ্ঞাসা সূচক দৃষ্টিতে তাকিয়ে বলল, দেবর? হ্যাঁ দেবর, আমি তোমার দেবর আর তুমি আমার ভাবি। বাই দ্য ওয়ে ভাবি, তুমি কিন্তু অনেক কিউট, একদম ডলের মতো। আমি আজ থেকে তোমাকে ভাবি ডল বলে ডাকবো, কেমন? আবিরের কথায় নূর একটা হতাশার নিঃশ্বাস ছেড়ে বলল, আরো একটা নাম। আবির বলে উঠল, কেন, নাম পছন্দ হয়নি? নূর বলল, আরে না, সেটা না, আসলে আমার এত এত নাম, এখন কোনটা মনে রাখবো তাই ভাবছি। মানে বাবা ডাকে মামুনি, মা ডাকে নুরিমা, নীলা ডাকে আপু, এই বাসায় সব ডাকে রানী সাহেবা, আর হিরো ডাকে এঞ্জেল বলে। এখন আবার তুমি আর এক নাম দিলে, তাই ভাবছি এত নাম মনে রাখবো কি করে। নূরের এমন বাচ্চামো কথায় আবির তেমন একটা অবাক হলো না। আদিত্য ফোনে ওকে নূরের ব্যাপারে সবটা আগেই খুলে বলেছে, তাই আবির মুচকি হেসে বলল, ভাবি ডল এই নামে শুধু আমি ডাকবো, তাই এত কষ্টের কিছু নেই, বুঝেছো ভাবি ডল? নূর হাসি মুখে বলল, আচ্ছা ঠিক আছে দেবর। নূরের কথায় আবির সহ সবাই হেসে দিল। বিহান ওদের কাছ থেকে কিছুটা দূরত্বে দাঁড়িয়েছিল। হঠাৎ কেউ পেছন থেকে এসে নিচের কনুই দিয়ে বিহানের কনুইয়ে ধাক্কা দিল। বিহান কিছু বুঝে ওঠার আগেই ধাক্কা দেওয়া মানুষটি বিহানকে ধাক্কা দিয়ে সামনে এগিয়ে গেল। 2 কদম এগিয়ে গিয়ে আবার ঘাড় ঘুরিয়ে বিহানের দিকে তাকিয়ে চোখ মেরে দিল সেই মনুষ্যটি। চোখ মেরে দুষ্টু হেসে আবার সামনের দিকে এগিয়ে গেল। আর বিহান বেচারা ওখানেই থতমত খেয়ে দাঁড়িয়ে রইল। মানুষটির সামনে এগিয়ে গিয়ে বলে উঠল, বারে, আমার কথা আর কারোর মনে নেই তাই না? শুধু দেবরের সাথে দেখা করলে হবে? ননদের সাথে দেখা করতে হবে? আদিত্য হাসি মুখে এগিয়ে যেতে যেতে বলল, আরে আয়ু, তুইও এসেছিস? কেমন আছিস তুই? কথাটা বলে আদিত্য আয়াতকে এক হাতে জড়িয়ে নিল। আয়াত মুচকি হেসে বলল, ভালো আছি ভাইয়া, ভাবিকে দেখার জন্য অনেক এক্সাইটেড হয়ে আছি, তাই তো এয়ারপোর্ট থেকে আমি আর ভাইয়া সোজা এখানে চলে। আয়াত গিয়ে নূরের সাথে দেখা করলো। কিছুক্ষণের মধ্যে ওরা নূরের সাথে একদম মিশে গেল। আয়াত সবার সাথে কথা বলার ফাঁকে ফাঁকে বারবার বিহানের দিকে তাকাচ্ছে আর মুচকি হাসছে। বিহান সেটা দেখে বারবার অপ্রস্তুত হয়ে পড়ছে আর এদিক ওদিক তাকাচ্ছে। একটু পরে আদিত্য বলে উঠল, আচ্ছা ঠিক আছে, এখন তোরা ফ্রেশ হয়ে নে, তারপর আমরা সবাই একসাথে ডিনার করব।
আবির আর আয়াত মাথা ঝাঁকিয়ে ফ্রেশ হতে গেল। আবির এই বাসায় আসলে যে রুমে থাকে বরাবরের মতো সেই রুমেই চলে গেল। গুনগুন করতে করতে দরজা ঠেলে ভেতরে ঢুকলো। রুমে ঢুকে গায়ের ব্লেজারটা খুলে নিলেই হঠাৎ তখনই নীলা ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে বের হলো। পরনে শুধু টাওয়েল পেঁচানো। আবির সেদিকে তাকাতেই আবিরের চোখ রসগোল্লার মতো বড় বড় হয়ে গেল। আবিরের হাত দুটো এখনো ব্লেজারের কলারেই আছে। ও অটো হয়ে তাকিয়ে রইল নীলার দিকে। নীলা তখনও আবিরকে খেয়াল করেনি। আরেকটু সামনে এগিয়ে যেতেই আবিরকে দেখতে পেল নীলা। এমন একটা সিচুয়েশনে নীলা পুরো রক্ত শূন্য হয়ে গেল। স্তব্ধ হয়ে কতক্ষণ মূর্তির মতো দাঁড়িয়ে রইল। তারপর হঠাৎ গগন বিদারী একটা চিৎকার দিয়ে উঠল। আহ! নীলার চিল্লানিতে আবিরের ঘোর কাটল। আবির নিজের দুই কানে হাত চেপে ধরে বলল, আরে এভাবে চিল্লাচ্ছেন কেন? কান পুরো হরতাল করতে চান নাকি? নীলা তাড়াহুড়ো করে বিছানার উপর থাকা চাদরটা নিচের গায়ে জড়িয়ে নিল। আবির বাঁকা হেসে দুষ্টু ভঙ্গিতে বলল, বা আজ তো লিমিটেড হয়ে গেল। বাঙালি মেয়েরাও যে এত ওপেন মাইন্ড হয়ে গেছে তা জানা ছিল না। আরে ভাই, মানলাম আমি একটু বেশি চার্মিং, তাই বলে প্রথম দেখাতেই নো হ্যালো এভাবে সোজা বডি শপ করাটা একটু বেশি হয়ে গেল না? না মানে আমার আবার এসব বিষয়ে প্রচুর লজ্জা করে। শেষের কথাটা একটু লাজুক ভঙ্গিতে বলল আবির। নীলা চোয়াল শক্ত করে রাগী কণ্ঠে বলে উঠল, দেখুন মিস্টার। নীলার কথা শেষ হওয়ার আগেই আবির বলে উঠল, আরে দেখাতে চান? ওকে, অ্যাজ ইউর উইশ, আই অন মাইন্ড। নীলা দাঁত কিরমির করে বলল, জাস্ট শাট আপ। আরে আপনি তো দেখছি একদমই বোল্ড হয়ে গেছেন। নিজেই তো খুলেই আছেন, এখন আবার আমাকেও শার্ট খুলতে বলছেন। আপনাকে দেখে তো মনে হয় 18+ হননি, অথচ এখন থেকে 18+ ওয়ালা কাজ শুরু করে দিয়েছেন। নট ব্যাড। যাই হোক, আপনি যখন চাচ্ছেন তখন আর কি করার। আমি আবার কোনো মেয়ের কথা ফেলতে পারি না। কথাটা বলে আবির নিজের শার্টের বোতাম খুলতে লাগলো। সেটা দেখে নীলা চোখ বড় সড়ো করে বলল, এই কি করছেন আপনি? একদম শার্ট খুলবেন না, বলে দিলাম। আবির বলে উঠল, আরে আপনিই তো বললেন শ্যাট আপ, তা বোতাম না খুলে কীভাবে শার্টকে আপ করব? এটা তো আর টি শার্ট না, তাই না? নীলা এবার রাগের চরম পর্যায়ে আবিরের দিকে আঙ্গুল তুলে রাগী কণ্ঠে বলল, একদম বাজে কথা বলবেন না। একে তো নক না করে চোরের মতো আমার রুমে ঢুকে পড়েছেন, তারপর আবার তখন থেকে কি সব আজে বাজে কথা বলছেন। এই কে আপনি? হ্যাঁ, আর আপনার সাহস কি করে? আবির বলে উঠল। নীলা, ওয়াও, আমার ভাইয়ের বাড়িতে আমার রুমে দাঁড়িয়ে আমাকে বলা হচ্ছে আমি কে? হোয়াট আই জোক, বাই দ্য ওয়ে, আপনি কে? নীলা ভুরু কুচকে বলল, ভাই মানে? আমি তো জানি জিজুর কোনো ভাই নেই, তাহলে আপনি কোথা থেকে এলেন? জিজু, তার মানে আপনি ভাবি ডালের বোন, মানে ভাইয়ের শালি? ওয়াও, এ তো কামাল হো গয়া, ধোতি ফাকলে রুমাল হো গয়া। কিউট ভাবির কচি বোন। জিও ভাই, জিও, নিজের সাথে সাথে ভাইয়েরও ব্যবস্থা করে রেখেছে। তোমার মতো ভাই ঘরে ঘরে হোক। কথাগুলো বলে উপরের দিকে একটা ফ্লাইং কিস ছুঁড়ে দিল। নীলা এদিকে বিরক্তির শেষ পর্যায়ে। ওর বোন চাচ্ছে এক্ষুনি চেয়ার উঠিয়ে এই লোকটার মাথা ফাটিয়ে দিতে। নীলা আবারও রাগ দেখিয়ে বলল, দেখুন আপনি কিন্তু। আবির আবারও নীলার কথা শেষ করতে না দিয়েই ইনোসেন্ট ভাব ধরে বলে উঠল, এই না না, এখন আর দেখা দেখি না, ঠিক আছে, নিচে সবাই আছে, যে কেউ এখানে চলে আসতে পারে। আমরা বরং পরে আবার ভালো করে বাকি দেখা দেখি করব, ঠিক আছে? নীলা রাগে তেড়ে গিয়ে কিছু বলতে যাবে তার আগেই আবির চোখ মেরে হাসতে হাসতে ওখান থেকে চলে গেল। আর পিছন থেকে নীলা রাগে কিরমির করতে লাগলো। ও ভেবে পাচ্ছে না এই বান্দর লোকটা জিজুর মতো এত ভালো লোকের ভাই কি করে হলো। রাত 9টা, সবাই ডাইনিং টেবিলে খেতে বসেছে। আদিত্য নূরকে নানান কথা বলে বলে খাইয়ে দিচ্ছে। আবির বারবার নীলার দিকে তাকিয়ে দুষ্টু দুষ্টু হাসছে, আর নীলা রাগে কিরমির করছে। আয়াত টেবিলের নিচ দিয়ে বিহানের পায়ে একটু স্লাইড করলো। সাথে সাথে বিহানের কাশি উঠে গেল। বিহান কাঁচতে কাঁচতে আয়াতের দিকে তাকাতেই আয়াত আবারও দুষ্টু হেসে চোখ মেরে দিল। বেচারা বিহানের কাশি আরো বেড়ে গেল।
আবির বিহানের পিঠে চাপড় মেরে বলল। কিরে তোর আবার কি হলো? খাওয়ার সময় তোর ধ্যান কই থাকে? কিছুক্ষণ পর বিহানের কাশি থামলো। বিহান এবার 2 পা চেয়ারে তুলে ভাঁজ করে বসে খাওয়া শুরু করলো। এই মেয়ের কোনো ভরসা নেই, এর কাজই শুধু বিহানকে জ্বালানো। খাওয়া দাওয়া শেষে সবাই সোফায় বসে আড্ডা দিতে লাগলো। আদিত্য বলে উঠল। হ্যাঁ রে আবির, চাচা চাচি কেমন আছেন? আবির বলল। এখানে আসার আগ পর্যন্ত তো ভালোই দেখে এসেছিস, তারপর আর জানি না। আদিত্য মুচকি হেসে বলল। চাচা চাচিকে একদিন বাসায় দাওয়াত করতে হবে, ওরা তো নূরকে দেখেনি। এই সুযোগে নূরের সাথেও দেখা হয়ে যাবে। ঠিক আছে ভাই, তুমি যেটা ভালো মনে করো। বিহান ওদের কথা শুনে একটা তাচ্ছিল্যের হাসি দিল, যা আয়াতের চোখ এড়ালো না। বিহানের এই হাসির কারণ বুঝতে পেরে আয়াত একটা হতাশার নিঃশ্বাস ছাড়ল। একটু পরে বিহান বলে উঠল। তা আবির, লন্ডনে ঘোরাঘুরি কেমতে করলি? আমারও একটু ক, আমরাও শুনি। লন্ডনে কয়টা মাইয়া সর থাপড়া খাইলি? আবির অ্যাটিটিউডের সাথে বলল। আরে বিহান, তুই এখনো আমাকে চিনলি না? মেয়েরা আমাকে চুমু দিয়ে কুল পায় না, চড় মারা তো দূরে থাক, আজকাল তো আবার মেয়েরা আমাকে দেখে একদম বোল্ড হয়ে যায়। কথাটা বলে আবির বাঁকা চোখে নীলার দিকে তাকালো, আর নীলার চোখ গরম করে তাকালো। আবির আবার বলে উঠল। আর লন্ডনের মেয়েদের কথা কি বলবো, ওরা তো আমাকে নিয়ে রীতিমতো টানাটানি শুরু করে দিয়েছিল। এখন বেচারা একটা যান কয়েকজনকে খুশি করব, তবুও কষ্ট হলেও আমি সবাইকে খুশি করেছি। তুই তো জানিস আমি আবার কোনো মেয়ের কষ্ট সহ্য করতে পারি না। আমার তো একটাই ফান্ডা, যেখানেই যাও সবার মাঝে ভালোবাসা ছড়িয়ে দাও। আর বিদেশি মেয়েদের একটা জিনিস আমার সবচেয়ে ভালো লাগে, সেটা হলো তারা কখনোই বাঙালি মেয়েদের মতো বিয়ের কথা বলে না। মানে যত খুশি প্রেম করো, বিয়ের কোনো প্যারাই নেই। আবিরের কথায় বিহান হেসে দিয়ে বলল। তুই হালা শুধরাইলি না। আর নীলা মনে মনে বলল। ছি, লোকটা কত বড় লুচ্চু। আবির আবারও নীলার দিকে বাঁকা চোখে তাকিয়ে বলল। তবে যাই বলিস বিহান, নিজের দেশ তো নিজেরই হয়, আর আমাদের বাঙালি মেয়েদের মতো আকর্ষণীয় আর কিছুই হয় না। এদের কথাই আলাদা, একটু নাদুস নুদুস, একটু শ্যামবতী, একটু কচি কচি, আর অনেক মায়াবী। ইস, এদের ব্যাপারটাই অন্যরকম, একদম আপন আপন ফিলিংস আসে। নীলা ভালোই বুঝতে পারছে যে আবির ওর কথাই বলছে। আবির যেমনটা বিশ্লেষণ করেছে নীলা ঠিক তেমনই। নীলার রাগে কিরমির করে একটা ভেংচি কেটে বিড়বিড় করে বলল। হয়েছে, পুরান পাগল ভাত পায় না, নতুন পাগলের আমদানি। রাত 10টা। বিহান একটু আগেই আদিত্যের বাসা থেকে স্টাফ কোয়ার্টারে নিচের রুমে এসেছে। রুমে এসে বিহান গায়ের শার্ট খুলে রেখে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। কিছুক্ষণ পর বিহান ওয়াশরুম থেকে বের হয়ে এলো। আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে নিজের মুখ মুছতে লাগলো। হঠাৎ আয়নায় বেডের দিকে চোখ পড়তেই ভুরু কুঁচকে এলো বিহানের। বিরক্তিতে চেয়ে গেল মুখমণ্ডল। বিহান এক ঝটকায় পিছন ফিরে চোয়াল শক্ত করে বলল। আপনি আপনি এইখানে কি করেন? আপনারে না কতবার কইছি আমার এইখানে একদম আইবেন না, তাও বারবার বেসরের মতো এইখানে সইলা আইহেন খেলা। আয়াত এতক্ষণ বিহানের বেডের ওপর পায়ের ওপর পা তুলে বসেছিল। বিহানের কথা শুনে একটা আবেদনময়ী হাসি দিয়ে বিহানের কাছে এসে বলল। আপনার এই ভাষা, আই জাস্ট লাভ ইট। কি করব, আপনাকে অনেক মিস করছিলাম, তাই তো চলে এলাম। কতদিন আপনাকে দেখতে পাইনি। আপনিও কি আমায় মিস করেছেন? আমি আপনারে মিস করবার যাবো খেলা? আমার কি কুত্তায় কামড়াইছে নি? এইসব আজেরা পেঁচাল রাইখা আপনি বাইর হন এইখান থাইয়া। জানি, মিস করলেও বলবেন না, আমি জানি আপনি আমাকে মিস করেছেন। বাই দ্য ওয়ে, আপনাকে খালি গায়ে কিন্তু চরম হট লাগছে। আপনি যে এত সুন্দর বডি বানিয়েছেন, সেটা তো আজ না দেখলে জানতেই পারতাম না। নিশ্চয়ই আমার জন্য বানিয়েছেন, তাই না? আপনি তো আইসা বেসরম দেখতেছি। বিহান এবার তাচ্ছিল্যের সুরে বলল। আর হইবেনি বা খেলা, দেখতে হইব না মাইয়াটা কার? যেমন মা তেমন মাইয়া। সব সময় সব কথার মাঝে আপনি মাকে কেন টানেন? আমার মা কি করেছে আপনার? ওই মহিলারে টানা শখ নাইকা আমার। আপনি জানতো এখান থেকে। কথাটা বলে বিহান আয়াতের হাত ধরে টেনে নিয়ে গিয়ে দরজার বাইরে বার করে দিল। তারপর বলে উঠল। আর খবরদার, আর কখনো এইখানে আইসেন তো আপনার খবর আছে।
কথাটা বলে বিহান ঠাস করে আয়াতের মুখের উপর দরজা লাগিয়ে দিল। আয়াতের চোখের কোণায় এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। লোকটা এমন পাথর কেন? আমার ভালোবাসা কি লোকটার চোখে পড়ে না? বারবার বেশরমের মতো তার কাছে আসি, আর সে কিনা প্রতিবারই আমাকে কুকুর বিড়ালের মতো তাড়িয়ে দেয়। তবে এত সহজে আমি হার মানছি না। আমিও দেখে ছাড়বো আপনি আমাকে ভালো না বেশে কোথায় যান। আয়াত চোখের পানি মুছে ওখান থেকে চলে গেল। সকালের মিষ্টি রোদটা একটু গরম হতে শুরু করেছে। বেলা গড়িয়ে 8টায় ঠেকেছে। কম্বলের ভিতর নূরের গরম লাগাতে শুরু করলো। অস্বস্তিতে নূরের ঘুম ভেঙে গেল। নূর কম্বলটা মাথার ওপর থেকে সরিয়ে মাথাটা বের করলো। চোখ কচলিয়ে সামনে তাকালো নূর। সামনে তাকিয়ে দেখলো আদিত্য আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঝাড়ছে। আদিত্য মাত্রই শাওয়ার নিয়ে বের হয়েছে, পরনে শুধু একটা টাওয়েল। রোদ ফর্সা শরীরে মুক্ত দানার মতো বিন্দু বিন্দু পানির কণা জমে আছে। লোমহীন সিক্স প্যাক বডি দৃশ্যমান হয়ে আছে। নূর চোখ পিটপিট করে বিস্ময় নিয়ে এক ধ্যানে আদিত্যের দিকে তাকিয়ে আছে। ওর ভেতর কেমন কেমন যেন লাগছে, কিন্তু অবুঝ নূর সেটা বুঝতে পারছে না। শুধু মনে মনে ভাবছে, নূরের আকাশ কুসুম ভাবনার মাঝেই আদিত্য জামা কাপড় পরে নিল। তারপর বেডের দিকে চোখ পড়তেই দেখল নূর ওর দিকেই তাকিয়ে আছে। আদিত্য মুচকি হেসে নূরের কাছে গিয়ে বেডের উপর বসে হালকা ঝুঁকে নূরের মাথায় হাত বুলিয়ে বলল, বাহ, আজ তো আমার অ্যাঞ্জেলটা সকাল সকালে উঠে পড়েছে। নূর কিছু না বলে এখনো আদিত্যের দিকে কেমন ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে। আদিত্য ভুরু কুঁচকে বলল, কি হয়েছে অ্যাঞ্জেল, এভাবে কি দেখছো? নূর বলে উঠল, তোমাকে? আমাকে? হ্যাঁ তোমাকে। তোমাকে না আজ অনেক ইয়াম্মি লাগছে। আচ্ছা তোমাকে কি একটু খাওয়া যাবে? আদিত্য অন্যদিকে মাথা ঘুরিয়ে নিচের ঠোঁট কামড়ে খানিক হাসল। তারপর নূরের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ যাবে তো, তবে এখন না, সেই সময় এখনো আসেনি। সময় আসলে তুমি আমাকে খেতে পারবে। নূর বাচ্চাদের মতো করে বলল। কখন আসবে সেই সময়? আদিত্য একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, সেটা তো জানি না, তবে যখন আসবে তখন তুমি নিজেই বুঝতে পারবে। এখন তাড়াতাড়ি উঠে পড়ো, একটু পরে আমরা ডক্টরের কাছে যাব। নূর মুখ গোমড়া করে বলল, আমি যাব না। ডক্টর অনেক পচা, শুধু আমাকে সুই দেয়, আমার ব্যথা লাগে, আর এত এত ঔষধ দেয়, আমার ভালো লাগে না। নূরের কথায় আদিত্যের মনটা হু হু করে উঠল। মেয়েটাকে নিশ্চয়ই কত কষ্ট করতে হয়েছে নিজের অসুস্থতার জন্য। আদিত্য মায়া ভরা কণ্ঠে বলল, আমি আছি না, আমি থাকতে আমার অ্যাঞ্জেলকে কেউ ব্যথা দিতে পারবে না। আমরা শুধু যে ডাক্তারের সাথে একটু কথা বলবো, ব্যাস, আর কিছুই না। আর তারপর তোমাকে অনেকগুলো রসগোল্লা খাওয়াবো, ঠিক আছে? নূর খুশি হয়ে বলল, সত্যি? ঠিক আছে, তাহলে আমি যাব। নীলা ছাদে এসেছে নিজের কিছু ভেজা কাপড় চোপড় নেড়ে দেওয়ার জন্য। হাতের বালতিটা নিচে রেখে একটা করে কাপড় বের করে ঝাঁকি দিয়ে তারের সাথে নেড়ে দিতে লাগলো। পাশেই আবির পুশ আপস করছিল, তবে কাপড় চোপড়ের আড়ালে থাকায় নীলা খেয়াল করেনি। নীলা এবার কাপড় তোলার সময় একটার সাথে আর একটা চলে এসেছে। নীলা সেটা খেয়াল না করে কাপড়টা উঁচু করে জোরে ঝাঁকি দিল, আর কাপড়ের সাথে থাকা একটা অযাচিত কাপড় গিয়ে পড়ল আবিরের উপর। আবির ভ্রু কুঁচকে পুশ আপস বন্ধ করে উঠে বসল। কাপড়টা 2 আঙ্গুল দিয়ে উঁচু করে সামনে ধরল। কাপড়ের মালিককে খোঁজার জন্য কাপড় চোপড়ের ফাঁক দিয়ে সামনে তাকিয়ে নীলাকে দেখতে পেল। আবির বাঁকা হেসে নীলার কাছে এগিয়ে গেল। নীলার সামনে গিয়ে দুষ্ট হেসে বলল, এই যে বিয়ান সাহেবা, বয়সে যেহেতু ছোট তাই তুমি করেই বলেছি। তো বলছিলাম যে এত টেম্পারেট হওয়াটা কি কিন্তু ঠিক না। একটু সময় তো দিবে, সকাল সকালে শুরু করে দিয়েছো। আবিরের কথার আগা গোড়া কিচ্ছু বুঝতে না পেরে ভুরু কুঁচকে বলল, আপনি কি পাগল হয়ে গেছেন? সকাল সকাল কি আবোল তাবোল বলছেন? বারে, নিজেই আমাকে ইঙ্গিত করে ডাকছো, আবার আমাকেই পাগল বলছো। দ্যাটস নট ফেয়ার। আমি আবার কখন আপনাকে ডাকলাম? আমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? ও তাহলে এটা বুঝি আমার কাছে হাঁটি হাঁটি পা পা করে চলে এসেছে? কথাটা বলে আবির ওর হাতে থাকা কাপড়টা নীলার সামনে ধরল। আবিরের হাতে কাপড়টা দেখে নীলার চক্ষু চরক গাছ হয়ে গেল।
নীলা এক ঝটকায় আবিরের হাত থেকে কাপড়টা নিয়ে পেছনে লুকিয়ে ফেলল। লজ্জায় নীলা আবিরের দিকে তাকাতে পারছে না। নীলার এই লজ্জারাঙা চেহারাটা আবির খুব উপভোগ করছে। আবির টেডি স্মাইল দিয়ে তাকিয়ে আছে নীলার দিকে। নীলা মাথা নিচু করে এদিক ওদিক তাকিয়ে আমতা আমতা করে বলল, এটা ভুলে চলে গেছে, সরি। আবির বাঁকা হেসে বলল, আরে থাক থাক, আমার সামনে আর লোকানোর দরকার নেই। আমি সবই বুঝি। আসলে আমি এতটাই চার্মিং যে মেয়েরা আমাকে দেখলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। তোমার ক্ষেত্রেও সেটা হয়েছে। আমাকে কাছে পাওয়ার জন্য তুমি একদম উতলা হয়ে গেছো, তাই তো এসব আকার ইঙ্গিত করে আমাকে বোঝাতে চাইছো। নীলা রাগে কটমট করে আবিরের দিকে আঙ্গুল তুলে কিছু বলতে যাবে, তার আগেই আবির হাত তুলে নীলাকে থামিয়ে দিয়ে বলল,